আজকে আমরা কথা বলবো সমাজ নিয়ে। সমাজ সমস্যা নিয়ে এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি অ্যাডমিশন ছাড়াও আমাদের যে চাকরি পরীক্ষাগুলো আছে, কম্পিটিটিভ যে এক্সাম গুলো আছে, সেগুলো কিন্তু সমাজ নিয়ে সবাই অনেক বেশি সমস্যার মুখোমুখি হয়। সমাজ একটা অনেক বড় টপিক এবং এটা ছোটবেলা থেকে আমরা শুনে আসছি সমাজ শিখতে লাগে 6 মাস। তো আজকে সমাজ শিখতে যদি লাগে 6 মাস, সেই 6 মাসের বিষয়টা আমরা চেষ্টা করবো অতি অল্প সময়ে কয়েক মিনিটে কিভাবে সমাজ আইডেন্টিফাই করতে হয় এবং খুব কম সময়ে সমাজ কিভাবে বুঝতে হয়, কিভাবে আমরা আনসার করলে আমরা এটার থেকে ফুল মার্কস পাবো, সেটা আমরা আজকে দেখবো। ঠিক আছে? তো আজকে আমরা জাস্ট সমাজ পানি পানি করে দিব। যতক্ষণ পর্যন্ত ক্লাসটা থাকবে সবাই দেখতে থাকো। তাহলে আমরা প্রথমে একটু দেখবো আসলে সমাজ কোথা থেকে আমরা শিখবো এবং কি পড়বো, কেমনে শিখবো। তো সমাজ হচ্ছে আমাদের যে নবম দশম শ্রেণীর যে বইটি আছে, সেই সমাজ নবম দশম শ্রেণীর দুইটা বই আছে। আমরা জানি একটা পুরাতন বই, একটা নতুন বই। তো যে কোনো একটা বই থেকে পড়লে হবে, তবে আমরা নতুন বইটাকে বেশি প্রেফার করার চেষ্টা করব, কারণ নতুন বইটা আপডেটেড এবং এই বইটা ফলো করেই আশা করা যায় যে কম্পিটিটিভ এক্সাম গুলোতে প্রশ্ন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে পুরাতন বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে স্বাভাবিকভাবে যেগুলো হচ্ছে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল গুলোর জন্য আমাদের কিন্তু পুরাতন বইয়ের সাহায্য নিতে হবে। তাহলে আমরা প্রকারভেদ গুলো নতুন বই থেকে পড়বো এবং এক্সাম্পল গুলো পুরাতন বই থেকে পড়লে আমাদের হবে। তাহলে প্রথমে বেশ কয়েকটা টপিক যেগুলো আমাদের আমরা সমস্যার মুখোমুখি করতে পারি, সেগুলো হচ্ছে পুরাতন বই 61 পৃষ্ঠায় এবং নতুন বই 37 পৃষ্ঠায় কিন্তু সমাজ আছে। সমাজ হচ্ছে 6 প্রকার পুরাতন বইয়ে, এবং বর্তমানে যে নতুন বই আছে সেই নতুন বইয়ে কিন্তু 4 প্রকার। আমি বলতেছি যেটা নবম দশম শ্রেণীর নতুন বই, ব্যাকরণের বই, সে বইটা, এবং পুরাতন বই যেটি নবম দশম শ্রেণীর আগে ছিল 2018 সালে, সে বইটার কথা বলতেছি। তাহলে সমাজে নতুন বই এবং পুরাতন বই, সেখানে আমরা দেখলাম কি সমাজ নতুন বইয়ে 4 প্রকার, পুরাতন বইয়ে সেটা সমাজ 6 প্রকার। নতুন বইয়ে হচ্ছে যে 4 প্রকার আছে সেগুলোর মধ্যে দ্বিগু এবং অব্যয়ভাব সমাজ, এই দুইটা সমাজকে বাদ দেওয়া হয়েছে। মানে পুরাতন বইয়ে যে 6 প্রকার আছে তার মধ্যে নতুন বইয়ে 4 প্রকার লেখা হয়েছে, তবে দ্বিগু সমাজ আর হচ্ছে অব্যয়ভাব সমাজকে নতুন বইয়ে বাদ দেওয়া হয়েছে। এরপরে আমরা যদি দেখি পুরাতন বইয়ে নতুন সমাজের 4 প্রকারের উদাহরণগুলোর মধ্যে রয়েছে, পুরাতন বই থেকে যে নতুন বইয়ে যে 4 প্রকারের উদাহরণগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে দ্বন্দ্ব সমাজ, কর্মধারয় সমাজ, তৎপুরুষ সমাজ, বহুব্রীহি সমাজ। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করা আছে। তাহলে আমরা একটু টপিকে যাই। আমরা প্রথমে এগুলো শিখবো কিভাবে কোন পদ প্রাধান্য পাবে এবং চিহ্নিত করার উপায়ের মাধ্যমে আমরা শিখবো। সমাজ আমরা জানি মূলত বিভিন্ন ভাগে ভাগ করা যায়: দ্বন্দ্ব সমাজ, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ভাব। কোনটার ক্ষেত্রে কোন প্রাধান্য পাই সেটা আমরা একটু দেখবো। উভয় পদ প্রাধান্য পায়, পরপদ প্রাধান্য পায়, কোনো পদে প্রাধান্য পায় না, পূর্বপদ প্রাধান্য পায়, এরকম কিছু বিষয় আছে এবং চিহ্নিত করার কিছু কৌশল আছে। এভাবে দেখলে আমরা আসলে বুঝতে পারবো না, কিন্তু জাস্ট এটা শেডিং শো করা হচ্ছে বোঝার জন্য। এরপরে আমরা যে মূল টপিক আমরা যেখানে আসলে দ্বন্দ্ব সমাজ। দ্বন্দ্ব সমাজ আমাদের শেখার জন্য বা চেনার জন্য আমাদের ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে দ্বন্দ্ব সমাজ উভয় পদ প্রাধান্য পাই। উভয় পদ প্রাধান্য পাই দ্বন্দ্ব সমাজ। উভয় পদ মানে হচ্ছে, যেমন আমরা যদি দেখি বাবা মা, বাবা ও মা, আমরা যদি এটাকে সমাজবদ্ধ শব্দতে রূপান্তর করি তাহলে বাবা ও মা, বাবা মা। তাহলে বাবাকেও প্রাধান্য পাওয়া হচ্ছে, মাকেও প্রাধান্য পাওয়া হচ্ছে এখানে। তাহলে বাবা মা দুইটা পদেই প্রাধান্য পাচ্ছে এখানে, দুইটা পদেই আছে কিন্তু বাবা মা। হাট ও বাজার, হাট বাজার, তাহলে দেখো হাটও আছে বাজার আছে, দুইটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই এটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ। দেখা ও শোনা, দেখা শোনা, এই দুইটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাজ। এরপর হচ্ছে আকারে ইঙ্গিতে, আকারে ও ইঙ্গিতে, এই আকারে ইঙ্গিতে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ। দা কুমড়ো, দা ও কুমড়ো, এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাজ। অর্থাৎ দুইটা পদই যদি প্রাধান্য পায় সেটাকে বলা হয় কর্মধারী সমাজ, দ্বন্দ্ব সমাজ। দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে উভয় পদ প্রাধান্য পাই। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। এরপরে এটা চিহ্নিত করার উপায় কি? চিহ্নিত করার উপায় হচ্ছে মাঝখানে ও থাকবে, এটা এখানে লেখা হয় নাই। মাঝখানে ও থাকতে পারে, এবং থাকতে পারে, কিন্তু থাকতে পারে। তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো, ও থাকতে পারে, এবং থাকতে পারে, কিন্তু থাকতে পারে, অথবা আ থাকতে পারে। ঠিক আছে? ও এবং কিন্তু আ, এই 4টা শব্দ যদি থাকে, চিহ্নিত করার উপায়, এটা স্লাইড উঠে নাই, 4টি উপায় যদি দেওয়া থাকে আমরা অবশ্যই মনে করতে পারবো সেটা হচ্ছে এটা দ্বন্দ্ব সমাজ। ঠিক আছে? এরপরে আমরা দ্বন্দ্ব সমাজ আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপরে দ্বন্দ্ব সমাজে কিছু প্রবলেম থাকে, তার মধ্যে একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব কি। হ্যাঁ, আমরা জানি দ্বন্দ্ব সমাজে দুইটা পদই প্রাধান্য পাই, এবং অলুক দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজের একটা আলাদা একটা প্রকারভেদ, দ্বন্দ্ব সমাজের মধ্যে একটা বিষয়। তাহলে দ্বন্দ্ব সমাজের মধ্যে একটা আছে অলুক দ্বন্দ্ব, সেই অলুক দ্বন্দ্বটা কি? বিভক্তি লোপ হয় না। বিভক্তি যদি লোপ না হয় তাহলে সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। যেমন দুধে ও ভাতে, দুধে ভাতে, দেখো এখানে বিভক্তি আছে কিন্তু দুধ এ, এ আছে কিন্তু এ হচ্ছে বিভক্তি। জলে ও স্থলে, জলে স্থলে, জলে এ আছে কিন্তু এখানে বিভক্তি লোপ পাচ্ছে না, কিন্তু বিভক্তি এ লোপ পাচ্ছে না। এবার দেশে ও বিদেশে, দেশ ও বিদেশ বলে না কিন্তু দেশে ও বিদেশে, দেশে এ আছে কিন্তু, তাহলে বিভক্তি লোপ পাইনি এখানে।
হাতেও কলমে, হাতে কলমে, তাহলে হাতে, হাত নাই কিন্তু হাত এ, তাহলে এখানে বিভক্তি একটা তো লোপ পায় নাই, আমরা বুঝে নিব এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আশা করি ক্লিয়ার। যদি যদি বিভক্তি লোপ না পাই সেক্ষেত্রে আমরা ধরে নিব সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যদি সিগনিফিকেন্ট করতে বলে যে এটা কোন দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব নাকি কি, তখন আমাদের এটা বের করতে হবে যে এটা অলুক দ্বন্দ্ব, কারণ হচ্ছে এখানে বিভক্তি লোপ পাইনি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আসবো বহুব্রীহি সমাজে। তো বহুব্রীহি সমাজে আমরা জানি কোনো পদই প্রাধান্য পায় না। যদি কোনো পদই প্রাধান্য না পায় সেটা হচ্ছে বহুব্রীহি সমাজ। তাহলে আমরা একটু দেখবো, যেমন গায়ে হলুদ, অর্থাৎ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটা হচ্ছে গায়ে হলুদ। তাহলে দেখো গায়ে আর হলুদ এখানে দুইটা শব্দ প্রাধান্য পাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে একটা অনুষ্ঠান, গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান, তো গা আর হলুদ দুইটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অনুষ্ঠানটা। হাতে করি, তাহলে হাতে করি মানে হচ্ছে একটা শিশু যখন প্রথমবার যখন সে মানে হচ্ছে পড়ালেখা শুরু করে, তো হাতে করি মানে হচ্ছে পড়ালেখা শুরু করার জন্য তার জন্য যে অনুষ্ঠান করা হয়, হাতে করি মানে সে হাতে যে প্রথম লেখালেখি করে বা লেখালেখি যে বই করে, যে হাতে প্রথম শিক্ষা যে গ্রহণ করে সেই বিষয়টা, এখানে কিন্তু সেটা প্রাধান্য পায় না, প্রাধান্য পাইছে একটা অনুষ্ঠান। ঠিক আছে। মাথায় পাগড়ি, তাহলে মাথায় পাগড়ি, মাথার উপর একটা পাগড়ি দেওয়া হয়েছে, মাথায় পাগড়ি যার, এখানে কিন্তু মাথায় পাগড়ি ইম্পর্টেন্ট, মাথাও ইম্পর্টেন্ট না, পাগড়ি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হয়েছে যার, মানে যে মাথায় দিছে তা। তাহলে এখানে দুইটাই কিন্তু প্রাধান্য পায় না। প্রাধান্য মানে কি জানো, এই যে এই বিষয়গুলো এখানে প্রাধান্য পায় না, প্রাধান্য পায় একটা ভিন্ন বিষয়, অনুষ্ঠান, অনুষ্ঠান একটা জাত মানে হচ্ছে একজন মানুষ। তাহলে এখানে কোনো পদে যখন প্রাধান্য পায় না এটাকে বলা হয় বহুব্রীহি সমাস। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা দেখবো হচ্ছে অব্যয়ভাব সমাজের যে একটা বিষয় আছে, এটা বহুব্রীহি সমাজ, এটা হচ্ছে অব্যয়ভাব সমাজ। আচ্ছা, অব্যয়ভাব সমাজ কি বললাম? অব্যয়ভাব সমাজ হচ্ছে যেটা পূর্বপদ প্রাধান্য পাবে। অব্যয়ভাব হচ্ছে যেটা পূর্বপদ প্রাধান্য পাবে সেটাকে বলা হয় অব্যয়ভাব সমাজ। এবং চেনার উপায় আছে একটা, চেনার উপায় হচ্ছে উপসর্গ থাকবে। কি থাকবে? উপসর্গ থাকবে। আমরা একটু দেখি তাহলে। উপজেলা। আচ্ছা, উপজেলা এখানে কোনটা প্রাধান্য পাচ্ছে? উপজেলা, এখানে উপজেলা, এখানে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে। পূর্বপদ মানে কি? কথা শোনো। উপজেলা মানে জেলার ক্ষুদ্র অংশ। উপ মানে কি? ক্ষুদ্র অংশ। আমরা বলি না আমাদের জেলা হচ্ছে চট্টগ্রাম, কিন্তু উপজেলা হচ্ছে আনোয়ারা। তাহলে এখানে উপজেলা কি চট্টগ্রাম বোঝাচ্ছে নাকি আনোয়ারা বোঝাচ্ছে? আনোয়ারা। তাহলে উপজেলা, তাহলে উপজেলা হচ্ছে ক্ষুদ্র জেলা বোঝায়, অর্থাৎ জেলাটাকে মেইন না, এখানে মেইন হচ্ছে উপটা, মানে উপ মানে ক্ষুদ্র, এটা ক্ষুদ্র ব্যাপার হচ্ছে। তাহলে আমি বললাম যে পূর্বপদ প্রাধান্য পাই, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। পূর্বপদ প্রাধান্য পেলে সেটা হচ্ছে অব্যয়ভাব সমাজ। ঠিক আছে। তাহলে এখানে একটা উপসর্গ থাকবে, সেটাও বোঝার বিষয়। উপসর্গ হচ্ছে এই যে উপ, এটা উপসর্গ, এই যে উপসর্গ উপ, এটা উপসর্গ। আচ্ছা, উপসর্গ থাকবে উপ, 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 এগুলো হচ্ছে উপসর্গ। আমরা বুঝে গেছি আশা করি। ঠিক আছে। এখন দেখো এখানে যে জেলা আছে, জেলার প্রাধান্য পায় নাই, উপটা প্রাধান্য পাইছে, অর্থাৎ ক্ষুদ্র জেলা। যেমন উপগ্রহ, দেখো গ্রহ প্রাধান্য পায় নাই, উপগ্রহ উপর প্রাধান্য পাইছে। উপ মানে কি? গ্রহের সদৃশ্য। দেখো অনেকগুলো গ্রহ বলছে, গ্রহগুলোর মধ্যে মিল আছে অনেকগুলো গ্রহ। এবং উপকূল, ঠিক আছে, কুলের সমীপে, অর্থাৎ উপকূল মানে জানো কুলটার সামনে, মানে সমীপে, কাছাকাছি, নিকটে, এটা বোঝাচ্ছে। তার মানে এখানে কুল মেন না, উপটা ইম্পর্টেন্ট, গ্রহ মেন না, উপটা ইম্পর্টেন্ট, জেলা ইম্পর্টেন্ট না, উপ ইম্পর্টেন্ট। আমরা অব্যয়ভাব বুঝে গেছি। চেনার উপায় থাকবে উপসর্গ, উপসর্গ উপ, আর পূর্বপদ প্রাধান্য পাবে। এখন আমরা পূর্বপদ প্রাধান্য পাওয়ার বিষয়গুলো শেষ করছি। যেগুলোতে পূর্বপদ প্রাধান্য পাবে, হ্যাঁ, এবং কোনো পদে প্রাধান্য পাবে না, সে দুটো বিষয় শেষ করছি। আর যদি আবার একটু রিকল করে, সেটা হচ্ছে এই যে আমরা প্রথমের দিকে দেখলাম, এটা উভয়পদ প্রাধান্য, এটা পরপদ প্রাধান্য, এটা পরপদ প্রাধান্য, এই বিষয়গুলো পূর্বপদ পরপদ প্রাধান্যগুলো আমরা দেখলাম। কিন্তু আমরা এখানে পড়ছি এটা হচ্ছে উভয়পদ প্রাধান্য ছিল, এটা ছিল যে উভয়পদ প্রাধান্য ছিল, দ্বন্দ্ব সমাস। বহুব্রীহি সমাজে কোনো পদে প্রাধান্য ছিল না। এরপর হচ্ছে আমরা যেটা দেখলাম অব্যয়ভাব সমাজে পূর্বপদ প্রাধান্য ছিল। এখন আমরা দেখবো পরপদ প্রাধান্যগুলো, কোনগুলোতে পরপদ প্রাধান্য হয়। ঠিক আছে। পরপদ প্রাধান্য কর্মধারে তৎপুরুষ দ্বিগু প্রাদে সমাস, এগুলোতে পরপদ প্রাধান্য পায়, পূর্বপদ নয়। তাহলে পরপদ প্রাধান্যের মধ্যে দ্বিগু সমাস আছে, অর্থাৎ এটার পরপদ প্রাধান্য পায়। যেমন চৌরাস্তা, এখানে চৌ হচ্ছে পূর্বপদ, রাস্তা হচ্ছে পরপদ, ট্রি হচ্ছে পূর্বপদ, কাল হচ্ছে পরপদ, সাত হচ্ছে পূর্বপদ, সমুদ্র হচ্ছে পরপদ। তাহলে খেয়াল করো, চার রাস্তার সমাহার চৌরাস্তা। কথা শোনো, এখানে চার ইম্পর্টেন্ট না, রাস্তাটি ইম্পর্টেন্ট, পরপদ প্রাধান্য কিন্তু। এবং চিহ্নিত করার উপায় সংখ্যা থাকবে। কথা শোনো, যদি কোনো পদ পরপদ প্রাধান্য পাই সেটা হচ্ছে দ্বিগু সমাস। এবং আরেকটা চেনার উপায় হচ্ছে এখানে সংখ্যা থাকবে, সংখ্যা থাকলে তোমাকে মনে করতে হবে এটা হচ্ছে দ্বিগু সমাস, ক্লিয়ার কিনা? তাহলে চৌরাস্তা চার রাস্তার সমাহার,
ত্রিকাল, তিন কালের সমাহার। সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার। বুঝতে হবে এখানে সাতটা ইম্পর্টেন্ট না, এখানে ত্রি ইম্পর্টেন্ট না, চৌ ইম্পর্টেন্ট না, রাস্তাটা ইম্পর্টেন্ট, কালটা ইম্পর্টেন্ট, সমুদ্রটা ইম্পর্টেন্ট। কেমনে কি দেখো, চৌরাস্তা, চার রাস্তা সমাহার, মানে চারটা রাস্তা যখন এক জায়গায় মিলিত হয় তখন এটা চৌরাস্তা হয়ে যায়। মানে কি, মানে হচ্ছে আমাদের চারটা রাস্তা ইম্পর্টেন্ট না, চার রাস্তার মোড়, আমরা বলি না চার রাস্তার মোড়ে আছে, তিন রাস্তার মোড়ে আছে, ওই মোড়টা ইম্পর্টেন্ট, রাস্তাগুলো নয়। ঠিক আছে। ত্রিকাল, তিন কালের সমাহার, ত্রিকাল। ত্রিকাল মানে কি, এই তিন কালের সমাহার, তিন কাল মিলে এটা হয়েছে, তিন কাল মিলে এটা হয়েছে, মানে তিনটা কাল ইম্পর্টেন্ট না, তিন কাল মিলে এই অবস্থা, এই অবস্থান। সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার, অর্থাৎ সাতটা ইম্পর্টেন্ট না, সমুদ্রটা ইম্পর্টেন্ট। সমুদ্রটা, আমরা কিন্তু সমুদ্রটা প্রাধান্য পাচ্ছি। তাহলে আমরা এখানে দেখলাম কি, দ্বিগু সমাস পরপদ প্রাধান্য পাই, সংখ্যা বোঝাই, সংখ্যা থাকলে চিহ্নিত করার উপায়। অনেকে বলে যে এটা চিনব কিভাবে, চিনব যে সংখ্যা দেখে, দ্বিগু সমাস সংখ্যা দেখে চিনা যায়, 4, 3, 7। কর্মধারয় সমাস চিনব, কর্মধারয় সমাস খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় বেশি বেশি আসে, এখান থেকে প্রশ্ন। কর্মধারয় সমাস হচ্ছে যেটা পরপদ প্রাধান্য পায়, কর্মধারয় সমাস যেটা পরপদ প্রাধান্য পায়, চিহ্নিত করার উপায় কি, সংখ্যা বিভক্তি উপসর্গ থাকবে না। এদের সংখ্যা নীল, সংখ্যা, তারপর হচ্ছে সংখ্যা হচ্ছে সংখ্যা বিভক্তি এবং উপসর্গ, এগুলো নাই কিন্তু শুরুর দিকে। ঠিক আছে, মানে তিন ফলের সমাহার, ত্রিফলা, এই বিষয়গুলো কিন্তু এখানে নাই, 3, 2, 1 বিভক্তি এগুলো নাই। ঠিক আছে, তাহলে নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে কোনো বিভক্তি নাই এবং পরপদটা প্রাধান্য পেয়েছে, পদ্মটা প্রাধান্য পেয়েছে। মহানবী, মহান যে নবী। ঠিক আছে, এখানে নবীটা ইম্পর্টেন্ট, মহানটা ইম্পর্টেন্ট নয়। মহাজ্ঞান, তাহলে মহৎ যে জ্ঞান, জ্ঞানটা ইম্পর্টেন্ট। সিংহাসন, তুমি এটা দেখলে ভালো বুঝতে পারবা। সিংহাসন, দেখো এখানে সিংহ ইম্পর্টেন্ট না ভাই, আসনটি ইম্পর্টেন্ট। তাহলে পরপদ প্রাধান্য পাচ্ছে, কি প্রাধান্য পাচ্ছে, পরপদ। আসনটা ইম্পর্টেন্ট, সিংহ চিহ্নিত আসন, সিংহ। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, সাদাটা ইম্পর্টেন্ট, মানে তুষারের মতো সাদা, সাদাটা ইম্পর্টেন্ট, তুষার ইম্পর্টেন্ট নয়। এখানে বরফ নিচ্ছে আমি, তুষারের মতো সাদা বোঝাচ্ছে, মানে বরফের মতো সাদা বোঝাচ্ছে। চন্দ্রমুখ, চাঁদের মতো, চাঁদের ন্যায়, মানে মুখে চন্দ্রের ন্যায়। তাহলে এখানে বোঝাচ্ছে হচ্ছে মুখটা চাঁদের মতো। ঠিক আছে, মন, মন মাঝি, মন রূপ মাঝি, তাহলে মন রূপ মাঝি। তাহলে এখানে মূল কথা হচ্ছে আমাদের পরপদ প্রাধান্য পাচ্ছে, এটা বুঝতে হবে। পূর্বপদে কোনো সংখ্যা থাকবে না, বিভক্তি থাকবে না, উপসর্গ থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করতে হবে, এখানে দুইটি বিশেষণের একই ব্যক্তি বস্তু বোঝায়। মানে মাঝে মাঝে তুমি দেখবে জজ সাহেব লেখা আছে, যিনি জজ তিনি সাহেব। চালাক চতুর, যিনি চালাক তিনি চতুর। দেখো দুজনে একই মানুষ, দুজনে একই মানুষ, যিনি জজ তিনি সাহেব, যিনি চালাক মানে যে চালাক সে চতুর, তার মানে আছে একই মানুষ। আচ্ছা, তাহলে এখানে দুইটি বিশেষণের একই ব্যক্তি বা একই বস্তু এরকম বোঝায়। আমরা পরে যাব তৎপুরুষ সমাস, এর আগে বললাম কিন্তু এটা কর্মধারয় সমাস। ঠিক আছে, এখন পড়বো কি, তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কিভাবে চিনবো, যেটা পরপদ প্রাধান্য পায়, যেটা পরপদ প্রাধান্য পায় এবং পূর্বপদে বিভক্তি ব্যাস বাক্য বিভক্ত থাকবে। কি বলা হয়েছে, পূর্বপদে বিভক্তি ব্যাস বাক্যে বিভক্ত থাকবে। আচ্ছা, চা বাগান, চায়ের বাগান, চা বাগান, চায়ের বাগান। আচ্ছা, তাহলে পরপদ, পরপদ প্রাধান্য পাবে যেটাতে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস এবং পূর্বপদে বিভক্তি থাকবে, অর্থাৎ ব্যাস বাক্য বিভক্তি থাকবে। দেখো একটু, চা বাগান, চায়ের বাগান, রয় শূন্য আছে কিনা, পূর্বপদের সাথে বিভক্তি আছে কিন্তু, রয় শূন্য বিভক্তি কিন্তু, বিভক্তি থাকবে, পূর্বপদে বিভক্তি থাকবে। চায়ের রয় শূন্য আছে। রাজার, দেখো বিভক্তি আছে কিন্তু পূর্বপদে। আরামের, জন্য, জন্য কিন্তু বিভক্তি আছে। বসতের রয় শূন্য, নিমিত্তে, এটাও বিভক্তি কিন্তু আছে, বিভক্তি রয় শূন্য নিমিত্ত, নিমিত্ত হচ্ছে বিভক্তি, জন্য হচ্ছে বিভক্তি, রয় শূন্যের বিভক্তি, রয় শূন্যের বিভক্তি। তাহলে বিভক্তি থাকবে, পূর্বপদের সাথে বিভক্তি আছে, দেখো পূর্বপদের সাথে বিভক্তি থাকবে। ঠিক আছে, এবং পরপদ প্রাধান্য পাবে। পরপদ প্রাধান্য পাচ্ছে সেটা কিভাবে আমরা একটু দেখি। চা বাগান, চায়ের বাগান। আচ্ছা, এখানে চা ইম্পর্টেন্ট নাকি বাগান ইম্পর্টেন্ট বলো তো? অবশ্যই বাগান ইম্পর্টেন্ট, তাহলে পরপদ প্রাধান্য পাচ্ছে। রাজপুত্র, আচ্ছা রাজার পুত্র, এখানে রাজা ইম্পর্টেন্ট না ভাই, পুত্র ইম্পর্টেন্ট। এটা রাজাকে বোঝাচ্ছে নাকি পুত্রকে বোঝাচ্ছে? পুত্রকে বোঝা। আরাম, কেদারা, আরাম ইম্পর্টেন্ট না, কেদারাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বসত বাড়ি, বাড়ি ইম্পর্টেন্ট, বসতের জন্য না কিসের জন্য, নট ইম্পর্টেন্ট। এরপরে আমরা আসি প্রাদেশিক সমাজ। প্রাদেশিক সমাজে পরপদ প্রাধান্য পাই, কি বললাম, প্রাদেশিক সমাজে পরপদ প্রাধান্য পাই, উপসর্গ থাকবে। কি থাকবে? উপসর্গ থাকবে, মনে রাখতে হবে, উপসর্গ কিন্তু থাকবে ভাইয়া। প্রাদেশিক সমাজ হচ্ছে পরপদ প্রাধান্য পায় এবং উপসর্গ থাকবে। প্রাদেশিক সমাজ, তাহলে প্রাদেশিক সমাজ পরপদ প্রাধান্য পায় এবং চিহ্নিত থাকতে হবে অবশ্যই। কি চিহ্নিত করার কৌশল হচ্ছে এইটা, উপসর্গ থাকবে। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল দেখি, কি বলো। প্রবচন, প্রবচন হচ্ছে প্রকৃষ্ট যে বচন, প্রবচন হচ্ছে কি প্রকৃষ্ট যে বচন। তাহলে একটু খেয়াল করো, বললাম কি প্রাদেশিক সমাজে পরপদ প্রাধান্য পাবে, উপসর্গ থাকবে। দেখো প্র কিন্তু উপসর্গ,
প্র কিন্তু উপসর্গ, উপসর্গ আছে কিন্তু, এবং পরবর্তী প্রাধান্য আছে। দেখো বচন, বচন মানে কি বাক্য, কথা। প্রবাদ, তাহলে প্রকৃষ্ট যে ভাত, ভাতের কথা বলা হয়েছে কিন্তু। তাহলে এখানে কোনটা প্রাধান্য পাচ্ছে? বচন প্রাধান্য পাচ্ছে, ভাত প্রাধান্য পাচ্ছে। প্রকৃষ্ট যে বচন মানে মূল কথা, ভালো কথা। প্রকৃষ্ট যে বচন, কথাগুলোর মধ্যে অনেকগুলো কথার মধ্যে একটা কথা অনেক মূল্যবান, এটাকে বলে প্রবচন। প্রকৃষ্ট যে বচন, বচনটার কথা বলছে, বচন মানে কথা। তাহলে এই কথাটার প্রাধান্য পাইছি, প্রটা না কিন্তু। প্রবাদ, ভাতটা প্রাধান্য পাইছে, প্রটা না ভাই। প্রকৃষ্ট যে ভাত, তাহলে পরবর্তী প্রাধান্য পাইছে, উপসর্গ থাকবে। আশা করি ক্লিয়ার। এরপরে